ইউসিসির ফলে উঠে যাবে নামাজ আজান জাকাত রোজা। অলরেডি পশ্চিমবঙ্গের 14,000 ওয়াকফ সম্পত্তি ভ্যানিশ। ভালো এক দেশ এক আইন। আর এভাবে এক এক করলে হবে না, এক হলে তো একা থাকবে। একা তো নয়, সকলকে তো নিয়ে। ভারতবর্ষ তো একটা ফুলের বাগান, সেখানে ঘেঁটু ফুল যেমন আছে সেরকম গোলাপ ফুল আছে, পদ্ম ফুল, সব নিয়ে তো একটা মানুষ বলছে লিভ টুগেদার থাকা যাবে না, সেটা রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি মানে তো বিয়ে হয়ে গেল, সন্তানের দায়িত্ব নিতে হবে, তার মানে তো বিয়ে হয়ে গেল। লাভ জিহাদ বা এই যে প্রেম করতে যাবে মস্তানরা এসে তাদের ধরবে চেপে। বিজেপি কি তাদের যে মাদার সংগঠন আরএসএস এর মূল নীতি থেকে সরে গেছে? যদি সরে যায়, কবে গেছেন তার কোনো নোটিফিকেশন আছে? তার কারণ বিজেপির মাদার সংগঠন আরএসএস, তার গুরুজি গোলওয়ালকার, যার নীতি অনুযায়ী কথা অনুযায়ী ভারতবর্ষে এসব কাজগুলো হচ্ছে। তিনি বলছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ আইন প্রণেতা ঋষি মনু। যতদিন না ঋষি মনুর মনুস্মৃতিকে সংবিধানে স্থান দেওয়া হবে ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে। যে কারণে নাগপুরের মানে আরএসএস এর হেড অফিসে পতাকা টান হতো না জাতীয় পতাকা। মোহন ভাগবত বলছেন মেয়েদের কাজ হচ্ছে স্বামীর সেবা করা, বিনিময়ে খেতে পাওয়া। তাহলে এগুলো কি এরা বানিয়ে বলছে? এরা এত অশিক্ষিত, তাহলে মন্ত্রী হলো কি করে? না, অশিক্ষিত না। এরা যে শিক্ষায় শিক্ষিত এটাই লেখা আছে, সেটা হচ্ছে আরএসএস এর নীতিমালা। তাহলে কি হিন্দুদের যে এখন ম্যারেজ অ্যাক্ট, আমাদের কি মুসলমানদের কি সাত পাকে ঘুরতে হবে বিয়ে? এটা প্রশ্ন হওয়া উচিত। এই হিন্দু বিয়ে, হিন্দু সিস্টেম, হিন্দু সম্পত্তির ভাগ, এটা হতে হবে? এটা আপনাদের প্রশ্ন হতে পারে, মুসলমানদের প্রশ্ন হতে পারে। সেটাই তো আমি বলতে পারছি। আমরা গান্ডু হয়ে বসে আছি, গান্ডু। লেখাপড়া আমরা মানে সব ঝুলিয়ে দিয়েছি। আইন, ইতিহাস এগুলো আমরা জানলে খেলবো না। 400 রকমের ধর্ম আছে পৃথিবীতে, ভারত প্রচুর। মতুয়ারা মানবে কেন? এই যে রামকৃষ্ণ সমুদায় একটা আছে, তারা মানবে কেন? এই যে আধো জাতি আছে, তাদের বিয়ের নিয়ম আলাদা, তারা মানবে কেন? তারা আমাদের যেটা হিন্দুর মত, সাত পাকে বেঁধে মার ঘোড়া এবং 7 জনমের একটা সম্পর্কের যে কথা বলা হয়, সেটা মানবে কেন? মানবে কি? বলছি বিজেপির নির্বাচনের প্রতিশ্রুতি ছিল যে বাংলায় তারা জিততে পারলে ইউসিসি যে আইনটা আছে সেটাকে পাস করা হবে। অলরেডি বিধানসভায় এসে গেল সেই বিল। বলবেন বিষয়টা, এই আইনে কি কি হতে পারে? দেখুন, এগুলো আমরা সবাই জানি, আমরা অনেকেই জানি, যারা চর্চা করি তারা জানি বিজেপি তার এজেন্ডা পূরণ করছে। এটা বিজেপির এজেন্ডা, যেহেতু বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই যে ইউসিসি করছে, মানুষ জানেই না ইউসিসি মানে কি। মানুষ জানেই না যে এই মুসলমানরা, পশ্চিমবঙ্গের মুসলমানরা ইউসিসি সমর্থন করেছে। জানে কি? জানে না। 2 বছর আগে 72তম আইন পরিষদ প্রতিটি মোবাইলে দিয়েছিল, আপনি কি ইউসিসি চান না চান না, কি মত। তো মানুষ জানে না, তো মুসলমান নেতারাও জানে না, তারাও না বলেনি। আমরা 2-4 জন বলেছি। মুর্শিদাবাদের তাইদুল ইসলাম, সে লিখেছে ইউসিসি চাই না, আমি চাই না। তো দেখা যাচ্ছে 99% চাই, যারা সই করেনি। তার মানে এখন কোন মুখে না বলবে? তো ফুরফুরা শরীফের আগে প্রতিবাদ করা উচিত ছিল, নৌসাদদের উচিত ছিল না মিছিল করে। তো আমাকে যদি ইউসিসিটা বুঝতে হয়, ইউসিসি বুঝতে গেলে টিভি থেকে বুঝলে হবে না, কি তোমার বিধানসভায় কি বলছে সেটা দেখলে হবে না। ইউসিসি ব্যাপারটা বুঝতে হবে এবং ইউসিসির পুরো ইয়েটা পড়তে হবে। ইউসিসি মানে এক দেশ এক আইন, শুনতে খুব ভালো। ইউনিফর্ম সিভিল কোড, আমাদের দেশের ফৌজদারি আইনগুলো আলাদা আলাদা, দেওয়ানি আইনও আলাদা আলাদা। এখন কি বলছে, ফৌজদারি আইন মানে খুন খারাপি, চুরি ডাকাতি, সে পাকিস্তান, সে কাশ্মীরে খুন হলেও যা শাস্তি হবে, কলকাতা খুন হলেও তাই শাস্তি হবে, সেটা হচ্ছে ফৌজদারি আইন। আর সারা ভারতবর্ষে যে ধর্মীয় আইন, যে পারিবারিক আইন, এই দত্তক নেওয়ার, এই সমস্তটা হয়ে যাচ্ছে দেওয়ানি, সিভিল, তাই তো? একটা ভাবুন, ভারতবর্ষ কি একটা দেশ? যদি তাই থাকে তাহলে ইউনিয়ন লেখা থাকে কেন? ইন্ডিয়া ইউনিয়ন লেখা থাকে কেন? ভারত তো সম্মেলন, বিভিন্ন রাজ্য বা বিভিন্ন প্রদেশ বা বিভিন্ন দেশের সম্মেলন। এই যে এখান থেকে টুক করে যাও চন্দননগর তো আলাদা একটা ছিল,
এই কোচবিহার আলাদা ছিল, জুনাগড় আলাদা ছিল, হায়দ্রাবাদ আলাদা ছিল, গোয়া আলাদা ছিল, নাগাল্যান্ড আলাদা ছিল, মণিপুর আলাদা ছিল, এদিকে কি বলছে সিমলা আলাদা ছিল, কাশ্মীর আলাদা ছিল। এই সব আলাদা আলাদা ছোট ছোট রাজ্যগুলো একসঙ্গে একটা দেশ তৈরি করেছে। এটাই ভারতবর্ষের বিউটি। তাহলে একটা দেশ মানে তাদের নিজস্ব সংস্কৃতি আছে, ভাষা আছে, খাদ্যাভ্যাস আছে, তাদের ধর্মীয় বিধিগুলো আছে। এই যে দেওয়ানি আইনগুলো কিন্তু তৈরি হয়েছে মাটি থেকে। মাটি থেকে যেমন লোকসঙ্গীত তৈরি হয়, লোকসঙ্গীত কেউ লিখতে পারে না, এখন লিখছে সেটা আলাদা জিনিস, কিন্তু এটা মাটি থেকে তৈরি হয়। সেরকম ভাবে সেখানকার সামাজিক, রাজনৈতিক, পারিবারিক সমস্ত অবস্থা থেকে তৈরি হচ্ছে। যেমন হিন্দুদের মধ্যে একটা জাতি আছে হিন্দু পাণ্ডব, তাদের মধ্যে মেয়ের সংখ্যা খুব কম, আবার জমির সংখ্যাও খুব কম। সেই জন্যে বাড়ির ছেলেরা একসঙ্গে একটা মেয়েকে বিয়ে করে, এরাও কিন্তু হিন্দু। তো তাদের যে হাজার হাজার বছর ধরে হয়ে আসছে এটা তাদের দেওয়ানি আইন। আবার দেখুন সাউথে নায়ার বলে একটা আছে, জাতি আছে যারা হিন্দু, তাদের মামা হচ্ছে শ্রেষ্ঠ পাত্র। আবার মুসলমানরা সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারে, কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে মুসলমানদের সন্তানের সংখ্যা তুলনামূলকভাবে কম, বরং অনেক বেশি, মানে তুলনামূলকভাবে বেশি হচ্ছে আদিবাসী জনজাতি হিন্দু। আমি এমন লোককে দেখেছি হিন্দু যার 34টা বউ, মানে অরুণাচল প্রদেশের। তাহলে আমাদের এখানকার হিন্দুদের মধ্যে যেটা হচ্ছে দেখুন, যে বলছে ছেলেদের ক্ষেত্রে 5 পুরুষ, মেয়েদের ক্ষেত্রে 3 পুরুষ, সম্পর্ক রাখা যাবে না, তার মধ্যে বিয়ে দেওয়া যাবে না। আবার মুসলমানদের যেহেতু আরব দুনিয়া প্রচুর যুদ্ধ হতো, সবসময় যুদ্ধক্ষেত্র, ফলে পুরুষরা মারা যেত, তাহলে মহিলাদের স্বীকৃতি দেওয়ার জন্য 4টে পর্যন্ত বিয়ে করতে হবে, করতে পারে, কন্ডিশন 4 জনকে একই রকম ভাবে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। তাহলে এই দেওয়ানি আইনগুলো তৈরি হয় এইভাবেই তৈরি হয়। এখন সেই আইনগুলোকে ভারত সরকার বলছে যে সংবিধানে উল্লেখ আছে নির্দেশমূলক নীতিমালা। এখন লোকে বলতে পারে বাবা সাহেব আম্বেদকরের তো সংবিধানে আছে, সংবিধানের আছে, এটা ঠিক। সংবিধানে কি বলছে? সংবিধানে আছে ভারত যখন এগিয়ে যাবে তখন নেশামুক্ত দেশ হবে, আগে সেটা করো। ভারতে ধনী দরিদ্র কোনো বৈষম্য থাকবে না, সেটা করো। ঠিক 44 নম্বর আর্টিকেলে আছে নির্দেশমূলক নীতিমালায়, ভারত যখন এগিয়ে যাবে তখন ভারতের বিভিন্ন ধর্মের মানুষদেরকে নিয়ে বসে আলোচনা করে তাদের ধর্মের যে আইনগুলো খারাপ সেইগুলোকে বাদ দিয়ে যেগুলো ভালো সেগুলো নিয়ে গোটা ভারতবর্ষে চালাবে। দ্যাট ইজ ইউনিফর্ম সিভিল কোড। গুরুজি গোলওয়ালকার প্রথম দিকে ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে থাকলেও শেষে 1971 সালের সময়, ওই সময় তিনি কিন্তু বিরোধিতা করেছিলেন। এটা সুজাত ভদ্রর একটা লেখা থেকে আমি পেয়েছি, এটা আমি নিজে জানতাম না। বোঝা গেল? তাহলে দেখা গেল যে হ্যাঁ, তাহলে আজকে যে ইউনিফর্ম সিভিল কোড হবে, কালকে যে আমাদের বিধানসভায় উঠবে, পাস হবে এবং ইমপ্লিমেন্ট হবে, এটা আমি 100%, কারণ এরা কেউ জানেই না ব্যাপারটা কি, জানি না। আমার মনে আছে বছর খানেক আগে মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিল ইউসিসির ফলে উঠে যাবে নামাজ, আজান, জাকাত, রোজা। অলরেডি পশ্চিমবঙ্গে 14,000 ওয়াকফ সম্পত্তি ভ্যানিশ, মানে অমিত পোর্টালে লাস্ট ডেট হয়ে গেল, এখনো পর্যন্ত 14,000 বাতিল। যেগুলো রেজিস্টার ছিল ওয়াকফ বোর্ডে, যেগুলো আনরেজিস্টার সেগুলো তো সব বাতিল, সেগুলো তো আরো অনেক। 14,000 মানে একটা সম্পত্তি, মানে একসঙ্গে প্রচুর জমি থাকতে পারে, প্রচুর প্রচুর মসজিদ, একটা অঞ্চল হতে পারে, বড় হতে পারে, ছোট হতে পারে। এগুলো বাতিল, এগুলো সরকারের হয়ে যাবে। তাহলে একদিকে এটা চলে গেল, অন্যদিকে ইউসিসিটা লাগু হওয়ার ফলে যেটা ঘটবে, বিয়ের আইন পাল্টে যাবে। বিয়ের আইন পাল্টে গিয়ে কোন আইন হবে বাবা?
লোকে কি মনে করছে আমাদের যেটা হিন্দুরা যে পদ্ধতিতে আছে উলু উলু দিয়ে 7 পাকে গোড়া, কেন সেটা কিভাবে হবে, কি করে বললো? সেটা আদিবাসীরা মানবে কেন? আদিবাসীদের তো এখন কায়দা করা হচ্ছে যাতে আন্দোলন না করে, সেটা ভবিষ্যতে দেখা যাবে। সেটা মুসলমান মানবে কেন? সেটা খ্রিস্টান মানবে কেন? সেটা জৈনরা মানবে কেন? 400 রকমের ধর্ম আছে পৃথিবীতে, ভারতে প্রচুর, মতুয়ারা মানবে কেন? এই যে রামকৃষ্ণ সমুদায় একটা আছে, তারা মানবে কেন? এই যে আধো জাতি আছে, তাদের বিয়ের নিয়ম আলাদা, তারা মানবে কেন? তারা আমাদের যেটা হিন্দু মত 7 পাকে বেঁধে ঘোড়া এবং 7 জনমের একটা সম্পর্কের যে কথা বলা হয় সেটা মানবে কেন? মানবে কি? মানবে না। তাহলে গল্প হচ্ছে, ধরে নেওয়া গেল ইউসিসিতে মুসলমানদের 4টে বিয়ে তো উঠে গেলই, সর্বোচ্চ 4টে বিয়ে উঠে গেল, এটা উঠলো না হলো কিছু যায় আসতো না, প্র্যাকটিক্যালি এটা 4টে বিয়ে খুঁজে পাওয়া যাবে না, অনুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখতে হবে। যে বিজেপি নেতারা বলবে তাদেরকে বলতে হবে একটা দেখিয়ে দে ভাই, মিষ্টি খাবো, তো জোর হয়তো একটা খুঁজে বেঁধে দেখালেও দেখাতে পারে, জানি না আদৌ পারবি কিনা। ঠিক সেরকম মারাত্মক যেটা হবে, শরীয়তি আইনের মধ্যে যে দেনা পাওনার বিষয়গুলো আছে সেইগুলো এফেক্ট হবে। দ্বিতীয়ত, এই যে আত্মীয়দের মধ্যে বিয়ে, মায়ের পেটের ভাই বোন বাদে খুঁড়তো মাসতো পিসপতো খালাতো নানাতো ভাই বোনের যে বিয়ে, যেটা যুগ যুগ ধরে হয়ে আসছে এবং ছোটবেলা থেকে ঠিক করে থাকে, সেই স্বপ্নগুলো ভেঙে যাবে। তারা তো অনেকে অনেককে ভালোবাসে, তার সংখ্যা তো লাখ লাখ, তারা এই বিয়ের বেআইনি। তাহলে এই বিয়েটা যখন বিয়ে হয়নি, এটা মানবে না, মানে এটা তো গ্রেপ্তার হচ্ছে না, এটা তো দেওয়ানি আইন। আমাদের দেশে দেওয়ানি আইন ছিল সতীদাহ অনুস্মৃতিতে। 1829 সালে সতীদাহ প্রথা উচ্ছেদ করে লর্ড বেন্টিঙ্ক, সমাজকর্মী এবং প্রখ্যাত রাজা রামমোহন রায় তার সহযোগিতায়। কিন্তু দেখুন 1987 সালে দেখা গেল যে রূপ কানোয়ারের সতীদাহ হলো। বিজয় রাজে সিন্ধিয়া বিজেপির এমপি, তিনি তার পক্ষে বললেন যে আমরা সতীদাহ চাই। তাহলে দেখুন আইনটা কত, তার মানে হচ্ছে আমি বলতে চাই যে দেওয়ানি আইনগুলো এমন না করতেই হবে, ধীরে 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 অভ্যস্ত হবে। কিন্তু এই যে বিয়ের ফলে যেটা হচ্ছে, বিয়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে সন্তান, সন্তানের সঙ্গে সম্পর্ক হচ্ছে সম্পত্তি। অর্থাৎ এই মুসলমানদের যদি এই বিয়েগুলো না থাকে, বা কেউ হয়তো মানলই না, জানেই না, গ্রামের লোকরা শুনলই না, নেতারা বললই না, যেমন এখন বলেনি, মুসলমান নেতারা সচেতন করেনি, এখন কান্নাকাটি করলে কিছু হবে না। তাহলে বিয়ে করলো, তার যে বাচ্চা কাচ্চা হলো, সেই বাচ্চাটা ভবিষ্যতের সম্পত্তিটা বিপদে পড়বে, কারণ তার বিয়েটাই তো ইল্লিগাল। এটা একটা প্রবলেম দেখা দেবে। এবার সেরকম প্রতিটি ধর্মের অনুশাসনগুলো পারিবারিক আইন শুনতে খুব ভালো, এক দেশ এক আইন, আর এভাবে এক এক করলে হবে না। এক হলে তো একা থাকবে, একা তো নয়, সকলকে তো নিয়ে। ভারতবর্ষ তো একটা ফুলের বাগান, সেখানে ঘেঁটু ফুল যেমন আছে, সেরকম গোলাপ ফুল আছে, পদ্ম ফুল, সব নিয়ে তো একটা মানুষ। আমার কাছে প্রশ্নটা, এখনো পর্যন্ত যা যা বলছেন সেগুলো খুব একটা বিপজ্জনক নয়। এই ধরুন যারা লিভ টুগেদার থাকে, প্রেম প্রীতি ভালোবাসা তো উঠে যাবে, লিভ টুগেদার বিষয়টাই উঠে যাবে। এই যে এই যে সিনেমা ইন্ডাস্ট্রি যারা আছে, তারা তো রূপাকে গিয়ে চিৎকার চেঁচামেচি করবে, গালাগালি দেবে, ম্যাক্সিমাম জনাই লিভ টুগেদার থাকে। আধুনিক সমাজ ব্যবস্থা, এটা নতুন কিছু নয়। আগে লুকিয়ে চুরি হতো, এখন প্রকাশ্যে এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতো। তাহলে লিভ টুগেদারটা উঠে যাবে। কেন উঠে যাবে? এই আইনে বলছে লিভ টুগেদার থাকা যাবে না, সেটা রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি মানে তো বিয়ে হয়ে গেল, সন্তানের দায়িত্ব নিতে হবে, তার মানেই তো বিয়ে হয়ে গেল। আবার এই যে লাভ জিহাদ, বা এই যে প্রেম করতে যাবে, মস্তানরা এসে তাদের ধরবে চেপে, রাস্তাঘাটে টাকা চাইবে, মারধর করবে। আমার কাছে প্রশ্নটা তা না। আমার কাছে বিজেপি দেশকে ভালোবেসে, জাতিকে ভালোবাসে, ভারতবর্ষকে ভালোবেসে তারা যেটা মনে করছে, সব দেশ এক আইন, সবাই লাগাচ্ছে, ঠিক আছে, ভালো করছো, করো। কিন্তু আবার প্রশ্নটা, বিজেপি কি তাদের যে মাদার সংগঠন আরএসএস এর মূল নীতি থেকে সরে গেছে? যদি সরে যায়, কবে গেছেন? তার কোনো নোটিফিকেশন আছে? তার কারণ বিজেপির মাদার সংগঠন আরএসএস, তারা, তার গুরুজি গোলওয়ালকার, যার
নীতি অনুযায়ী, কথা অনুযায়ী ভারতবর্ষে এসব এগুলো হচ্ছে। তিনি বলছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ আইন প্রণেতা ঋষি মনু, যতদিন না ঋষি মনুর মনুস্মৃতিকে সংবিধানে স্থান দেওয়া হবে ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে। যে কারণে নাগপুরের মানে RSS এর হেড অফিসে পতাকা টাঙানো হতো না, জাতীয় পতাকা। বুঝে গেল? তাহলে মনুস্মৃতি এখন পড়ানো শুরু হচ্ছে ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায় ট্রেনিং হচ্ছে, মনুস্মৃতি লাগু করবে। সংস্কৃত জাতীয় ভাষা মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে। এবং বিহারের একজন মুখ্যমন্ত্রী, একজন মন্ত্রী বলছেন মেয়েদের আবার লেখাপড়া কি? মোহন ভাগবত বলছেন মেয়েদের কাজ হচ্ছে স্বামীর সেবা করা, বিনিময়ে খেতে পাওয়া। তাহলে এগুলো কি এরা বানিয়ে বলছে? এরা এত অশিক্ষিত, তাহলে মন্ত্রী হলো কি করে? না, অশিক্ষিত না, অশিক্ষিত না। এরা যে শিক্ষায় শিক্ষিত সেটাই, এটাই লেখা আছে, সেটা হচ্ছে RSS এর নীতিমালা, মনুস্মৃতি। তাহলে আমার প্রশ্ন, মনুস্মৃতিটা আছে, মনুস্মৃতিটাই মূল। মনুস্মৃতি যদি থাকে তাহলে হিন্দু কোড থাকে কি করে? প্রথম কথা হলো হিন্দু কোড কি কি? হিন্দু কোড মানে কি? মুসলমানদের যেমন শরীয়তি আইন, তাহলে হিন্দুদের হিন্দু কোড, যেটা 1956 সালে 3টে পার্টে আইনে রূপান্তরিত হয়েছে। হিন্দু সাকসেশন অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু অমুক অ্যাক্ট, হিন্দু তমুক অ্যাক্ট। তাহলে হিন্দু কোডটা কি? হিন্দু কোড হচ্ছে স্বাধীনতার আগে হিন্দু মেয়েরা ডিভোর্স করতে পারতো না, যেটা মুসলমানরা এই সুযোগটা পেয়েছিল 1500 বছর আগে ইসলামের সময়। যেটা হিন্দু মেয়েদের লেখাপড়ার অধিকার থাকতো না, যেটা মুসলমানরা 1500 বছর আগে পেয়েছিল। ভাবতে হবে বিষয়গুলো। ছোট জাত বড় জাত বিয়ে, যেটা হিন্দু কোডে এলো, যেটা মুসলমানরা সেই সময় পেয়েছে। শুধু তাই নয়, আজ এই যে আজকে আমাদের যারা বেনাগরিক হবে সি এর মাধ্যমে, তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বাতিল হবে। ওটা এইটা বলার পরে বলি, আমি আরেকটু ফ্লুয়েন্টলি বলছি, একটু বলে দিই। তো দেখা গেল যে দেখা গেল এই যে কৃতদাস, এবং আমি এটা বলতে চাইছি যে যার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বাতিল হয়ে যাবে সি এর মাধ্যমে, বা বেনাগরিক হলে সি এর মাধ্যমে যদি নাগরিকত্ব না পায়, তাহলে তার তো নাগরিক হওয়ার আর কোনো সুযোগ নেই। সেই মানুষটার তো নাগরিক হওয়ার কোনো সুযোগ নেই ভারতবর্ষের আইনে। কিন্তু তখন 1500 বছর আগে বিশ্বনবী কি করেছে? বিশ্বনবী যেটা করেছে, কৃতদাসদের জন্য আলাদা আইন, যে আইনে একজন কৃতদাস সে যদি গুণী হয় তাহলে সম্রাট তার সন্তানের সঙ্গে কৃতদাসের বিয়ে দিতে পারে, কন্যার সঙ্গে। এটা স্বামী বিবেকানন্দ বলেছেন বিশ্বনবী সম্পর্কে, তাই তো? তাহলে প্রশ্নটা হচ্ছে, আমাদের যে হিন্দু আইনগুলো আছে, যেখানে মেয়েরা পড়াশোনার অধিকার পাচ্ছে, যেখানে মেয়েরা চাকরির অধিকার পাচ্ছে, যেখানে মেয়েরা দত্তক নেওয়ার অধিকার পাচ্ছে, উঁচু জাত নিচু জাত বিয়ে হচ্ছে, এই টোটাল ব্যাপারটা কি থাকবে? ধরা যাক থাকবে, আমরা সবাই জানি থাকবে। যদি থাকে তাহলে যদি থাকে তাহলে শ্যামাপ্রসাদের বিরোধিতা হয়ে গেল না? কারণ শ্যামাপ্রসাদের আদর্শটা কি ছিল? এই যে হিন্দু কোড উত্থাপন কে করলেন? বাবা যোগেন্দ্রনাথ মন্ডল 1944 সালে হিন্দু কোডের সার্ভে করেছিলেন, বাবা সাহেবকে দিয়েছিলেন। বাবা সাহেব 1950 সালে হিন্দু কোড উত্থাপন করেছিলেন, 1950 সালে লোকসভায় আইনমন্ত্রী ছিলেন। এবং বাবা সাহেব যেহেতু হিন্দু কোড উত্থাপন করলেন, সেই জন্যই তো হিন্দুত্ববাদীরা তার বিরুদ্ধে নামলেন। সেই জন্যই তো রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, জেপি নায়ার, মদন মোহন মালব্য, বাল গঙ্গাধর তিলক এবং শ্যামাপ্রসাদ মুখার্জি কি বললেন? এই হিন্দু কোড এনে হিন্দু ধর্মটাকে শেষ করে দিচ্ছে, নিচু জাতের লোক, ওকে তারাও। বুঝে গেল? আমি একটা ছোট্ট উপমা দিই। এই সেই সময় সরোজিনী নাইডু নাকি কমলা নাইডু, আমি ভুলে গেছি, তিনি কংগ্রেস নেতৃত্ব এসেছিলেন কলেজ স্ট্রিটের আমাদের যে হলটা, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের একটা প্রোগ্রাম ছিল। 3টের সময় সরোজিনী নাইডু আসবে, বোঝা গেল? তা 3টের সময় বক্তব্য রাখতে এসছে কংগ্রেস নেতৃত্ব, এসে দেখছে গোটা কলেজ মহিলাতে ভর্তি, ঢুকতেই পারছে না। হলে যাবে কি করে? না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার আগের দিন প্রচার করে দিয়েছে মেয়েদেরকে বিভিন্ন জায়গায়, কলকাতার সমস্ত জায়গায়
যে এমন একটা আইন আনছে যে আইনে হিন্দু মেয়েদেরকে মুসলমান হতে হবে। মিথ্যা বলে দিয়েছে, মানে উল্টো বলে দিয়েছে, ব্যাস সবাই মুসলমান হবো না বলে চলে এসছে। তাহলে হিন্দু কোডের সবচেয়ে বিরোধিতা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন মুসলমানরা হলো পায়ের নখের মধ্যে যে ময়লা থাকে সেখান থেকে উৎপন্ন হওয়া। শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু কোড, হিন্দু আইন মানে হিন্দু কোডের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আলটিমেটলি সেই হিন্দু কোডটাকে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হয়ে পরবর্তী সময় আইন প্রণয়ন করেছেন 1956 সালে। তাহলে বিজেপির ইউসিসি করার মধ্য দিয়ে যদি এক দেশ এক আইন হলে, তাহলে আদর্শ এবং নীতিগত কারণে প্রথম উচ্ছেদ করার কথা হচ্ছে হিন্দু কোড। অঙ্ক তাই বলছে, লজিক তাই বলছে। হয়তো এখন সেটা করবে না টেকনিক্যাল কারণে, কারণ এখানে এদের অনেক মেয়ে আছে যেটা নেতা মন্ত্রী, তাই তো, তাহলে তারা বিপদে পড়ে যাবে, তাহলে প্রবলেম হয়ে যাবে। তাহলে আমি বলতে চাইছি যে সত্যি সত্যি যদি শ্যামাপ্রসাদকে মানতে হয়, শ্যামাপ্রসাদের আদর্শ মানতে হয়, তাহলে হিন্দু কোডকে উচ্ছেদ করতে হবে এবং মনুস্মৃতিকে নিয়ে আসতে হবে। কারণ মনুস্মৃতি হচ্ছে আরএসএস এর মূল এজেন্ডা। ততদিন না মনুস্মৃতি সংবিধানের স্থান হচ্ছে, যেটা শুরু হয়ে গেছে। তাই ইউসিসি, আমি তো এটার এডুকেশনাল দিকটা বললাম, তাত্ত্বিক দিকটা বললাম। এবার প্র্যাকটিক্যাল মানুষকে ভালোবাসে কিভাবে করবে সেটা বিজেপি জানে, তার যারা নীতি তৈরি করে তারা জানবে। আমি এর বাইরে জানি না, আমি টোটাল ব্যাপারটা বলতে পারি। দেখুন, প্রথম কথা হলো ওয়াকফের মধ্যে দিয়ে মসজিদ মাজারগুলো চলে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে স্ক্যাটার হয়ে যাচ্ছে। এবার আমরা ওই কুরবানির ঘটনাটা জানলাম। এবার মানুষটা যখন একা একা কোনো জায়গায় ট্রেনে বাসে রাস্তায় নামাজ পড়তে যাবে, মার খাবে। আর এটা শরীয়তি আইনের উপর আঘাত। শরীয়তি আইনের মধ্যে ধর্মীয় আইন, শরীয়তি একটা ধর্মীয় আইন, তো ধর্মীয় আইনগুলো উঠে যাবে। তার কারণ হলো একটা আইন হবে, তো ধর্মীয় আইন, শরীয়তি আইন, ধর্মীয় আইন, তাহলে একটা আইন হলে কোন আইনটা হবে, এটা হলো প্রশ্ন। তাহলে যদি শরীয়তি উঠে যায়, তাহলে শরীয়তির যে সিস্টেমগুলো সেগুলো উঠে যাবে। নামাজ, আজান, জাকাত, রোজা, এটা তো শরীয়তি আইন, বিধান, বুঝে গেল? তাহলে একটা আইন থাকবে, দেওয়ানি আইন, সেখানে শরীয়তি আইন থাকবে না। ইউসিসি মানেই তো তাই, এক দেশ এক আইন। কি কি এক আইন হবে? ধর্মীয়, পারিবারিক, দত্তক ইত্যাদি। তা ধর্মীয়র মধ্যে এটা পড়ছে সম্পত্তির অধিকার। ধর্মীয়র মধ্যে কি পড়ছে? শরীয়তি তো ধর্মীয় আইন। তা ধর্মীয় আইন যদি উঠে যায়, তাহলে তাহলে আর শরীয়তি আইনটা থাকছে কোথা থেকে, কিভাবে? একটা হবে তো। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি হিন্দুদের যে এখন ম্যারেজ অ্যাক্ট, আমাদেরও কি মুসলমানদের কি 7 পাকে ঘুরতে হবে বিয়ে? এটা প্রশ্ন হওয়া উচিত। এই হিন্দু বিয়ে, হিন্দু সিস্টেম, হিন্দু সম্পত্তির ভাগ, এটা হতে হবে? এটা আপনাদের প্রশ্ন হতে পারে, মুসলমানদের প্রশ্ন হতে পারে। সেটাই তো আমি বলতে পারছি যে সেটাই আছে, সেটাই তো হিন্দুরা মনে করছে বলে বগল বাজাচ্ছে। আসলে যদি শ্যামাপ্রসাদকে মানতে হয়, যদি খাঁটি হতে হয়, যদি খাঁটি ইউসিসি হতে হয়, তাহলে আদিবাসীরাও তাই হবে। এখন ভয়ে বলছি হয়তো আদিবাসীদের জন্য নয়। আসলে আমি ইউসিসিটা ব্যাখ্যা করলাম। এবার সরকার কি করবে? সরকার ডিম বন্ধ করে দিয়ে সয়াবিন দেবে, এটা গল্পটা কোথায়? গল্পটা হলো মিড ডে মিলের মধ্যে দিয়ে গ্রাম বাংলার গরিব মানুষরা, তারাই তো ভবিষ্যতের নাগরিক, তারাই তো বড় হবে, তাই তো, তারাই তো ভোটার হবে। তাহলে তারা ছোটবেলা থেকে নিরামিষ খাওয়া প্র্যাকটিস করবে। নিরামিষ খেতে 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 30 বছর পর, বিজেপি তো আর 5 বছরের জন্য নয়, তৃণমূলের মতো 100 বছর ধরে এটা করেছে। আরো 100 বছর লাগুক। আপনি চোখ বন্ধ করে দেখুন না 30 বছর পরে কি হতে পারছে। 30 বছর পরে এত কোটি কোটি যে ইল্লিগাল মাইগ্রেন্টের সন্ততি হবে, তার সুবে বাংলা কৃতদাস হবে। মুসলমানদের কোনো কিছু নেই, শরীয়তি আইন নেই, কবর দিতে পারবে না, আইনটাই তো থাকছে না। আইনটা আসছে, থাকছে কোথায়? একটা আইন যদি হয়, তাহলে শরীয়তি থাকতে হবে, সবাইকে শরীয়তি হবে, হতে হবে, সবাই শরীয়তি মানবে হিন্দুরা। তাহলে একটা আইন কোনটা মানবে? একটা আইন সবাই মনে করছে হিন্দুরটা মানবে,
আমি প্রশ্নটা তুলে দিচ্ছি, কালকে যদি বিধানসভায় এটা ওঠে, আমি তুলে দিচ্ছি, সত্যি করে যদি নিখাত শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ মেনটেন করতে হয়, যদি হিন্দুইজমকে, মনুস্মৃতিকে নিয়ন্ত্রণ মানতে হয়, তাহলে হিন্দু কোডটা প্রথমেই তুলে দিতে হবে। তো প্রথমে তুলবে এটা, তো দ্বিতীয়তে তুলবে। যে কারণে মোহন ভাগবত বলেছেন মুসলমান মেয়েদের, হিন্দু মেয়েদের কাজ হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া এবং স্বামীকে সুখ দেওয়া, বিনিময়ে খেয়ে দেওয়া, মনুস্মৃতির কথা। যে কারণে একজন উকিল, ওই বিহারের মন্ত্রী বলেছে মেয়েদের আবার লেখাপড়া কি, এটা তো মনুস্মৃতির কথা। আমরা গান্ডু হয়ে বসে আছি, গান্ডু। লেখাপড়া আমরা মানে সব ঝুলিয়ে দিয়েছি। আইন, ইতিহাস এগুলো আমরা জানলে খেলবো না। আইন আর ইতিহাস এগুলো বললে আর একটা কি যেন জানতাম, আইন ইতিহাস আর একটা কিছু, এইগুলোতে আমরা খেলবো না। বড় বড় লেখাপড়া জানা লোকরা জিজ্ঞাসা করবেন, ও অন্য গল্প করবে, ও বলে পুক করে পালাবে। আরে ভাই, আগে আসল জিনিসটা জান, তবে তো তুই সেটা তর্ক করতে পারবি, বলতে পারবি, আলোচনা করতে পারবি। সরকার তো জনগণের, সরকারকে তোরা দাবি করতে পারবি, বলতে পারবি, প্রশ্ন করতে পারবি যে আপনারা তো বলছেন এই 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 ব্যাপার, শরীয়তি আইন কি উঠে যাচ্ছে? যদি বলে না উঠবে না, কি উত্তর দিতে পারবে না? যদি না উঠে যায় বলে, তাহলে কোনখানে লেখা আছে উঠে যাবে? তাহলে এক দেশ এক আইন হলো কি করে? যদি না ওঠে তাহলে ইউনিফর্ম সিভিল কোড শব্দটা আসছে কি করে? যদি আদিবাসীদের ক্ষেত্রে এটা না হয়, তাহলে ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে কি? কি করে আদিবাসীটা কি ভারতীয় নয়? তা ভারতবর্ষে এক দেশ এক আইন, এক দেশ মানে একটা ভারত, একটা আইন, একটা দেওয়ানি আইন। বোঝা গেল? তাহলে ধীরে 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 এটা